হ্যাঁ, হাত চালাও। হ্যাঁ, জলদি করো। ধরো ধরো। অস্ত্র কিনে দিয়ে গুন্ডা মাস্তানরা দেশের মধ্যে মাস্তানি করবে, সন্ত্রাস করবে, মানুষ খুন করবে, আর আর আমরা তা মুখ বুঝে সহ্য করবো? এ হতে পারে না। তাহলে কি করবে? কি করবে? পুলিশকে বলে দেবো, পুলিশকে অস্ত্রের চালান ধরিয়ে দেবো। বেশি বুঝছো? ভালো হচ্ছে না। সারা সাইজ করি। খান সাহেবকে সব জানাতে হবে। এদিক ওদিক হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না, আমাদের কুকুরের মতো বলতে হবে। ভালো করে রে। সাগর পরে এসব কোনো রিল্যাক্স নেই। দেখি কোন টুকটা ঘেগো করছে। হ্যালো বস, সর্বনাশ হয়ে গেছে। রমজান সর্দার আপনার অবৈধ অস্ত্র ব্যবসার কথা পুলিশকে জানানোর জন্য থানার দিকে ছুটে যাচ্ছে। এখন কি হবে বস? কিছুই হবে না। রমজান বোকা, তাই আজরায়েলের কাছে ছুটে যাচ্ছে। শোনো, তোমরা অস্ত্রগুলো জায়গা মতো রেখে দাও। পাংচার হয়ে যাইব। যা খারাপ। এই টেলিফোনের কাছে যাবি না, শব্দ শুনে বুঝছি ওজন আলা টেলিফোন। তুই তোর কাজে যা। হ্যালো, কে? খান সাহেব, কি কইলেন? আর অত জোরে কইতে হইব না, আমার কানের ফায়া তো ছোট না। বলে গিয়েছিলাম, মাল পানি খবর শুনলে তোমার কানে স্টেরিও সাউন্ড বাজে। শোনো, রমজানকে সাইজ করে দাও। আমি এসেই তোমাকে লাল খামটা পাঠিয়ে দেবো। বুঝছি খান সাহেব, তয় কথা হইল কি, টাকার বান্ডিলের ওজন যত বেশি হইব, রমজান সালার মরণের ঘন্টা তত বেশি হইব। আপনি যে কাম করতেছেন নিশ্চিন্তায় করতে থাকেন। রমজান থানাতে আসলে পরে ফাইনাল কইরা দিব। ওই শালার ধর। কে আছেন? আমাকে বাঁচান, আমাকে একটু সাহায্য করেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে আছেন? আমাকে বাঁচান। কে আছেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্লিজ দরজা খুলেন, দরজা খুলুন, দরজা খুলুন দয়া করে। কে আপনি? আমাকে একটু আশ্রয় দিন বোন, পুলিশ আমাকে মেরে ফেলবে। পুলিশ আপনাকে মেরে ফেলবে কেন? আপনি কি খুনি না সন্ত্রাসী? কোনোটাই না, আমি খান সাহেবের গোডাউনে কাজ করি। খান সাহেবের মালনামাতে গিয়ে দেখি শুধু অস্ত্র, মানুষ মারার অস্ত্র। আমি পুলিশকে বলার জন্য থানায় দৌড়ায় যাই, কিন্তু থানার দারোগা শমশের খান সাহেবকে বলছেন আমাকে মেরে ফেলবেন। তাই আপনি আমাকে বাঁচান বোন। শমশের? শমশের দারোগা? আসুন, ভেতরে আসুন। আমাকে আশ্রয় দিয়ে বড় উপকার করলেন বোন। আপনাকে আশ্রয় না দিলে আমার যে অপরাধ হয়ে যেত। ওই শমশের দারোগা বিনা অপরাধে আমার স্বামীকে খুন করেছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না। আপনাকে আশ্রয় দিয়ে
আমার স্বামীর খুনের কিছুটা প্রতিশোধ নিলাম। এই বস্তির মানুষ, আমার কথা শোন। এই বস্তির যে কোনো ঘরের ভিতর একজন সন্ত্রাসী ঢুকেছে, ওরে বাইর করে দে। একজন সন্ত্রাসীর চেয়ে একজন পুলিশের হাত অনেক বড়। ওই বস্তিবাসী, ওরে বাইর করে দে। শমশের, কোথায় যাচ্ছেন? ওই শমশেরকে কিছু কথা না বললে আমি আমার মনের জ্বালা মেটাতে পারবো না। এই শালার পোলারা, আমার কথা কি তোকে কানে ঢোকে নাই? শমশের, এত রাতে বস্তির মানুষের ঘুম ভাঙানোর কোনো অধিকার নেই তোর। ওই তুই আমার তুই করে কইছস? ওই তুই জানোস আমি কেটা? জানি জানি, তুই তো সেই শমশের আইনের পোশাক পরে বেআইনি কাজ করিস। তুই তো সেই শমশের আমার নিরাপরাধ স্বামীর হত্যাকারী। ওই মাগি চুপ! শমশের! এই প্রতি ঘর লক্ষ্য করিয়া গুলি চালা, দেখে হালার পোলায় কোন ঘরে পালায় থাকে। যা যা। বাবা, বাবা, কথা গো, কথা গো বাবা। না, না, বাবা, 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 কথা গো, কথা গো। মুখ! না বাবা, আমার জন্য তোর মা, তোর ছোট বোন তোর চোখের সামনে খুন হয়েছে। আমি তোর কাউকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোকে এমন ভাবে মানুষ করব, বড় হয়ে তুই হবি একজন ক্যাডার, আজকের ক্যাডার।
খান বলছি। মিস্টার খান, কিছুক্ষণ আগে তোমার ব্যাংকটা ডাকাতি হয়ে গেছে। হোয়াট? ইয়াস মিস্টার খান, ওই ডাকাতিটা আমি করেছি। মাই নেম ইজ রবি। থানা থেকে পুলিশের ক্যাডারের খাতাটা খুললেই নামটা 1 নম্বরে চোখে পড়বে। গুড নাইট। কে এই রবি? আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ডাকাতি করে নিয়ে গেল। আমি ওকে 24 ঘন্টার মধ্যে পুলিশ কাস্টডিতে দেখতে চাই। চল 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 বাইরে। জানতেই হবে ওই রবি নামের ক্যাডারের ঠিকানা আমাকে জানতেই হবে। শহরে এত লোক থাকতে ওই স্টোরে বাচ্চা কেন আমার পিছনে লেগেছে? ওর জন্ম বোধহয় পিছনদা হয়েছিল, তাই পিছনটাই ভালো চিনে। কি বললে? এ না মানি খান সাহেব, সব সময় উত্তেজিত হইয়া সব কাজ করা যায় না। আপনি কি মনে করেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই শালার পো বাঁচতে পারবো? পারবে না। খান সাহেব, আমার নাম শমশের। শয়তান ঠিক করা আমার কাজ। আমি ওদের ঠিকই খুঁজে বের করব। আমি ওর জীবনের মরণের ঘন্টা বাজায় দেব। বাজাচ্ছ না কেন? বাজাও। হ্যালো খান সাহেব, এই ফোন আপনার আছে না? এই ফোন আমার। হ্যালো। গলার আওয়াজ শুনে বুঝেছি কোনো কুকুরের আওয়াজ। তুই ঠিকই বলছিস। এই হারামির বাচ্চা, তুই বড় ক্যাডার হয়েছিস। আমি তোরে দেখে নিব কি করে তুই আমার নজর থেকে লুকিয়ে থাকিস। এই আইনের পোশাক পরা বেঈমান, আমাকে তোর খুঁজতে হবে না, আমি তোকে খুঁজে নেব। আমি ক্যাডার হয়েছি ওই খান আর তোর জন্যে, তাই আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট তোরা দুজন। খান সাহেব, একটা কাজ করতে হইব। ওই হারামজাদার ঠিকানার জন্য পুরস্কার ঘোষণা করতে হইব। আমার বিশ্বাস পুরস্কারের টাকার জন্য যে কোনো একজন ঠিকই ঠিকানা জানায় দিব। বুদ্ধিটা মন্দ বলনি। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে শিকারকে শিকারীর জালে আটকাতে হবে। শালার অল্পের জন্য বেঁচে গেল। ওই কুত্তার বাচ্চাদের আমি বোমকে উড়িয়ে দিতে পারলাম না। আজ পারিস তুই, কাল পারবি। আমি তোকে যে প্রতিহিংসার আগুন দিয়ে বড় করেছি, সেই আগুনে তোর শত্রুদের পুড়ে মরতেই হবে। পুড়ে তো মরতেই হবে বাবা, নইলে আমার বুকের আগুন নিভবে না, অন্তরের কষ্ট দূর হবে না। আমার অন্তরের কষ্টটা তুমি ছাড়া কেউ জানে না, কেউ জানে না। রবি, তুমি আমাদের বাঁচাও। তুমি ছাড়া আমাদের বাঁচানোর আর কেউ নেই। কি হয়েছে তাই বলো। আমাদের কারখানার মালিক কারখানা লক আউট ঘোষণা করেছে। কেন? আমরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছিলাম বলে মালিক কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমাদের জানিয়ে দিয়েছে বেতন তো বাড়াবেই না, আরো 20% কম দেবে। এতে যদি আমরা রাজি না হই তাহলে মালিক কারখানার তালা খুলবে না। আমাদের ঘরে ঘরে আমাদের সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। রবি, এভাবে আর 2-4 দিন চললে আমাদের সন্তানরা না খেয়ে মারা যাবে।
আমাদের এই বিপদে তুমি একমাত্র ভরসা। ক্ষুধার জন্য তোমাদের সন্তানেরা মরবে না, আমি দেখব। আরে আমি বলছি, আমি কারখানার গেটের তালা আমি খুলে দেব। প্রত্যেক শ্রমিককে দিয়ে দিবি, নইলে আমার পিস্তলের গুলিতে একবার যদি তোর নাম লেখা হয়ে যায় তাহলে কেউ তোকে বাঁচাতে পারবে না। রাজি। আরে আরে রবি, কেমন আছো? আরে কে কোথায় আছো? সবাই এসো, আমাদের রবি এসেছে, রবি এসেছে। আরে সবাই এসো, আমাদের রবি এসেছে। এসো রবি, চলো। কেমন আছেন আপনারা? ভালো আছি বাবা। চলো রবি। এ দেই দেই হ্যাঁ। রবি ভাই সান আন্নারে দরিদানলাই পুলিশ পুরস্কার ঘোষণা করছে। কুখ্যাত ক্যাডার রবিকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে ওই ব্যক্তিকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। খোকন, তোর মা কেমন আছে রে? ডাক্তার কি বলেছে? মারে বাঁচান যাইত না রবি ভাই, ডাক্তার কইছে মারে বাঁচাই দিলে অনেক টিয়া লাগবো। অনেক টাকা লাগবে? বোকা ছেলে। আরে আমার সন্ধানটাই পুলিশকে জানিয়ে দিলি না কেন? পুলিশ তোকে 1 লক্ষ টাকা দিত। না রবি ভাই, আন্নারে পুলিশের কাছে ধরাই দি, আয় আর মারে বাঁচাইতাম চাইনো। পাগল। চল। রবিরে পুলিশের কাছে ধরা দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। এই টাকাটা আমার চাই। অবশ্যই তুমি তোমার টাকা পাবে। রবি, এইবার তুই যাবি কই? আমি তোর মরণের ঘড়ির ঘন্টা বাজায় দিব। কোনো চিন্তা করো না চাচি, না পেলে আমার মেয়ের বিয়েই হতো না। আমি এমন কিছু করিনি চাচি। যাও, ঘরে যাও, টাকাগুলো চাচার হাতে দিয়ে বলো বিয়ের সবকিছু জোগাড় করতে। যাও। বউ, বউ, আরে এইদিকে আসো। শোনো বউ, আর কোনো চিন্তা নাই। আমি পুলিশে টেলিফোন করে দিয়েছি। পুলিশ রবিকে গ্রেফতার করতে পারলেই 1 লাখ টাকা পুরস্কার পাবো, আর সেই টাকা দিয়ে আমাকে সুখীরে বিয়ে দেব। কি করেছো তুমি? তোমার সুখের বিয়ের টাকা ওই রবি আমাকে দিয়েছে, এই দেখো। আর তুমি রবিকে ধরিয়ে দেবার জন্য পুলিশকে টেলিফোন করেছো? না, আমি রবিকে পুলিশের কাছে কিছুতেই ধরা পড়তে দেব না।
রবি, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। এই, লাশগুলা গাড়িতে তোলো। ওকে স্যার। তোমরা আমাকে মেরে ফেলো, তোমরা সবাই আমাকে মেরে ফেলো। আমি রবিকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ফোন করেছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখুন, দেখুন মন্ত্রী সাহেব, চারিদিকে তাকিয়ে দেখুন। এসব কারা করেছে? আপনার পুলিশ রবিকে গ্রেপ্তার করতে এসে সমস্ত বস্তি তছনছ করে দিয়েছে, অনেক লোককে গুলি করে হত্যা করেছে। এখন বলুন, আপনার কাছে কে সন্ত্রাসী, রবি না আপনার পুলিশ? নির্মম ভাবে মারা গেল। তাদের ভাই, তাদের বাবা যদি প্রতিশোধ নেবার জন্য হাতে হাতিয়ার তুলে নেয়, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? বলুন, আপনি কাকে দায়ী করবেন? এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে দিতে না পারলেও জবাব আমি দেব। তবে একটা কথা বলে যেতে চাই, তোমাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা আমি সরকারের পক্ষ থেকে অবশ্যই করব। বলো, কি ক্ষতিপূরণ দেবে তুমি? তুমি কি তোমার চোখের সামনে তোমার সন্তানকে মরতে দেখেছো? দেখোনি? আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি। সন্তান আর মায়ের জীবনে তুমি কি ক্ষতিপূরণ দেবে? মা, আপনি আমাকে আরো কয়েকটা আঘাত করুন। আপনি ঠিকই বলেছেন, আমি এই সন্তানহারা মা বাবাকে কি ক্ষতিপূরণ দেব? বাবারে, আমরা তো সন্ত্রাস করার জন্য সন্তান জন্ম দেইনি। এই দুঃখ দুর্দশা ভোগ করার জন্য তো তোমাকে ভোট দেইনি। একটু বেঁচে থাকার ঠাই আর একটু নিরাপত্তার জন্য তোমাকে ভোট দিয়েছি বাবা। মা, আমি আপনাকে কথা দিলাম মা, সন্ত্রাস আমি বন্ধ করব। আমি সন্ত্রাস বন্ধ করব। যদি না পারি তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব। আপনি শুধু শুধুই আমার বিপক্ষে কথা কইতেছেন স্যার। গ্রেপ্তার করতে গেলে গুলি বিনিময় হইবই। সেই গোলাগুলির ভিতরে 2-4 জন সন্ত্রাসীর বাইরেও যদি কিছু লোক মারা যায়, এতে আমার করার কিছু নাই স্যার। আমি যদি বলি সন্ত্রাসীকে আত্মসমর্পণ করার সুযোগ না দিয়েই তুমি গুলি চালিয়েছ, এই অধিকার তোমাকে কে দিয়েছে? রবি, এখন আর তোকে কেউ চিনতে পারবে না। এর ব্যবস্থা হয়ে যাবে।
একাই 100 ওয়ে হুম এই শোনো শোনো হ্যালো হ্যালো মিস্টার এই যে দাঁড়ান না একটু আরে শোনেন না আপনার নাম ঠিকানাটা একটু বলে গেলে ভালো হতো না খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। ওয়ে প্রয়োজন নাই মানে 100% প্রয়োজন আছে বলো না এই বেবি, সাংঘাতিক ছেলে তো বাবা আমাকে উপকার করে পাত্তা না দিয়ে চলে গেল কোথায় যাবে টাইট কেন এটা এই যে ভাই শুনুন, এখানে আজিজ চাচাকে বলুন তো কি প্রয়োজন আমি ওনার কাছে একটা কাজের জন্য এসেছি। কাজ চাইলে কি আর কাজ পাওয়া যায়? মোটর গ্যারেজে কাজ করতে হলে অভিজ্ঞতা লাগে। এর আগে কি কোনো মোটর গ্যারেজে কাজ করেছো? জি মানে গ্যারেজে কাজ করিনি, তবে আমি ভালো গাড়ি চালাতে পারি, ইঞ্জিন সম্পর্কেও ভালো অভিজ্ঞতা আছে। আর কোনো কিছুর অভিজ্ঞতা নেই? যেমন মারামারি, মাস্তানি, রংবাজি, কুম্ফু কেরাতি? ভয় পেয়ে গেলে? তোমার নাম তো রবি, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো নাম এখনো বলিনি, আপনি জানলেন কি করে? হ্যাঁ, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। কিছুক্ষণ আগে তোমার বাবা আমার বন্ধু রমজান টেলিফোন করেছিল। বাবা টেলিফোন করেছিল? কি বলেছে আপনাকে? যা সত্যি তাই বলেছে। তুমি খুব ভালো ছেলে। কিছু লোক তোমাকে রংবাজ বানাতে চায়। তুমি রংবাজি করতে চাও না বলে একটা কাজের জন্য আমার কাছে এসেছো। যাক, বাবা তাহলে পরিচয়টা গোপনই করেছে। আর ভাবনা চিন্তার কারণ নাই। মনে করো তোমার কাজ হয়ে গেছে।
হাইজাকার হাইজাকার প্লিজ হেল্প কি হয়েছে আপনার? আঙ্কেল আমার ব্যাগ বলো মি হাইজাকার হাইজাকার থামো বলছি। এদিক দিয়ে এসো। ওই, তোর এত বড় সাহস! স্যার, আমাকে মারবেন না, বিশ্বাস করুন। আঙ্কেল আমি হাইজ্যাকার না। আঙ্কেল ওর কথা বিশ্বাস করবেন না। এই যে আমার ব্যাগটা খুলে দেখুন, এর ভেতরে 2000 টাকা আছে। তোর কেনার টাকা নেই। অনেকের কাছে ধার চেয়েছি, কেউ দেয়নি, তাই বাধ্য হয়ে এই প্রথম। ওষুধের দাম কত? প্রায় 500 টাকা। এই নাও। শোনো, ভবিষ্যতে আর কখনো হাইজ্যাক করতে যাবে না। শোনো, ওই ছেলেটাকে একটা ধন্যবাদ জানিয়ে যাও। ও যদি তোমাকে ল্যাং না মারতো তাহলে হয়তো গুলিটা তোমার শরীরে লাগতো। যাও। আপনাকে অনেক ধন্যবাদ। ইয়াং ম্যান, ওয়ে তোমার জন্য আজ একটা লোক পুলিশের গুলি থেকে বেঁচে গেল। কি নাম তোমার? কোথায় থাকো? সালামালাইকুম ভাই সাহেব, ওয়ালাইকুম। ওর নাম রবি। আজ আমার কাছে একটা কাজে আসছে। ও। আমার বন্ধু খুব ভালো গাড়ি চালাতে জানে। আঙ্কেল ভালো গাড়ি চালাতে পারে কিনা জানি না, তবে সিনেমার হিরোর মতো ঝিঝুম ঝিঝুম ভালো দিতে পারে। তুমি জানলে কি করে? ইয়ে রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, আমি বাসে ফিরছিলাম। ওই বাসে কিছু রংবাজ ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে ও যা ঝিসুম ঝিসুম দিল না। হিরো হিরো হিরো। আজিজ মিয়া, তাহলে ছেলেটা তোমার গ্যারেজে কাজ করবে, কি বলো? কাজ তো করবে ভাই সাহেব, কিন্তু আমি তো থাকি আপনার বাড়িতে। এখন ওরা কোথায় রাখি বলুন তো? কেন, তুমি যেখানে থাকো সেখানেই থাকবে। আচ্ছা, দেখে তো মনে হয় ছেলেটা ভালোই। তুমি যখন বললে ভালো গাড়ি চালাতে জানে, তখন না হয় তোমার এখানে কাজ করার ফাঁকে ফাঁকে আমার মেয়ে কবিতাকে কলেজে দিয়ে আসবে, নিয়ে আসবে। খাওয়া দাওয়া না হয় আমার। কলেজে এতদিন খুব তো রংবাজি করতে। যাও যাও। ওয়ে এই শোনো, তুমি আমাকে একটু তোমার মতো ঢিসুম ঢিসুম মারা শেখাবে? রিয়েলি? তোমার মারামারি দেখে মনে হয়। দেখি আপনার হাতটা। ও কিছু না, এমনিতে ঠিক হয়ে যাবে। আমি জানতে চাই তোমার হাতটা বাড়তে দেবে কিনা ভাইয়া। তোমার চোখে পানি? নিশ্চয় আমি ভাইয়া ডাকাতে তোমার বোনের কথা মনে পড়েছে। হ্যাঁ কবিতা, আমার বোনের কথা মনে পড়েছে। তোমার বোনকে তুমি বুঝি খুব ভালোবাসতে, আদর করতে? করতাম। ওর নামটাও ছিল কবিতা। করতাম মানে? ও তো বেঁচে নেই। অনেক বছর আগে আমার চোখের সামনে পুলিশের গুলিতে মারা গেছে। পুলিশের গুলিতে মানে? সে অনেক কথা। তুমি না বললে আমি শুনতে চাইবো না। তবে আজ থেকে মনে রাখবে, তোমার সেই ছোট বোন কবিতা মরেনি, আমার মতে বেঁচে আছে।
কবিতা, হ্যাঁ ভাইয়া, ভাইয়া। সুন্দর দৃশ্যটার কোনো তুলনা হয় না। ক্যামেরা থাকলে একটা ছবি তুলে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে রাখতাম, আর নিজের কাছে নিজে প্রশ্ন করতাম, আমি কত বোকা। আকাশ তুমি? হ্যাঁ আমি তোমার সেই আকাশ যাকে তুমি ভালোবাসতে। আমি তোমার সেই আকাশ যার বুকে মাথা রেখে তুমি নতুন আমার চাকরি পাবার খুশির খবরটা দেবার জন্য আমি যে কবিতার কাছে ছুটে এসেছিলাম। আমি যদি জানতাম আমার কবিতা আর আমার নেই, যদি জানতাম আমার প্রেমের ছন্দ পতন ঘটেছে, তাহলে এই মুহূর্তে তোমার কাছে এসে তোমাদের এই সুন্দর ইমোশনটাকে নষ্ট করতাম না। এতদিন আমি জানতাম তোমার জীবনের 1 নম্বর সিরিয়ালটা। সুন্দর দৃশ্যটার কোনো তুলনা হয় না। ক্যামেরা থাকলে একটা ছবি তুলে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে রাখতাম, আর নিজের কাছে নিজে প্রশ্ন করতাম, আমি কত বোকা। আকাশ তুমি? হ্যাঁ আমি তোমার সেই আকাশ যাকে তুমি ভালোবাসতে। আমি তোমার সেই আকাশ যার বুকে মাথা রেখে তুমি নতুন। যদি জানতাম আমার প্রেমের ছন্দ পতন ঘটেছে, তাহলে এই মুহূর্তে তোমার কাছে এসে তোমাদের এই সুন্দর ইমোশনটাকে নষ্ট করতাম না। এতদিন আমি জানতাম তোমার জীবনে সত্যি তুমি এত সুন্দর করে একসাথে দুজনকে নিয়ে প্রেমের খেলা খেলতে পারো, এই সত্যটা আমার জানা ছিল না। শোনো কবিতা, প্রেম হলো পবিত্র। প্রেম কখনো বারবার একজন থেকে আরেকজনকে দান করা যায় না। কিন্তু তুমি আমার ভালোবাসা আরেকজনকে দান করে ভাবতে পারো তুমি এক বিশ্ব প্রেমিকা। কিন্তু আমি বলবো কাউকে ভালোবাসার মতো মন তোমার নেই। আকাশ, আকাশ তুমি পাগলের মতো এসব কি বলছো? এরপরও তুমি প্রশ্ন করছো? ভালোই করলে কবিতা, আমার সত্যিকারের ভালোবাসাকে অপমান করে তুমি আবার প্রমাণ করে দিলে তেল আর পানি কখনো মেশে না। তুমি আবার প্রমাণ করে দিলে ধনী আর গরিবের ভালোবাসা ক্ষণিকের আবেগের কিছু কথা মাত্র, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আকাশ, তুমি কি আমার কথা শুনবে নাকি নিজেই বলে যাবে? নতুন করে আর কি বলবে? আর কি আছে তোমার? গুড বাই কবিতা। দাঁড়াও, তুমি ওকে ডাকবে না ভাইয়া, যে শুধু চোখের দেখাটাই বড় করে দেখলো, একবারও জানতে চাইলো না তুমি কোন অধিকারী, কোন সম্পর্কে আমাকে তুমি বুকের ভেতর জড়িয়ে নিয়েছিলে। তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। অবিশ্বাসী মন যাদের, তাদের সাথে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য সুন্দর একটা মনে। আকাশ, ছোট বোনকে আদর করে বুকে জড়িয়ে নেবার কি বড় ভাইয়ের কোনো অধিকার নেই? ছোট বোন? যদি অধিকার থাকে তাহলে আমার বুকে তুমি তোমার যে ভালোবাসার কবিতাকে দেখেছ, আমার সে ছোট বোন নিশ্চয়ই তোমার ভালোবাসাকে অপমান করেনি। আকাশ, কবিতার প্রতি তোমার এত দুর্বল বিশ্বাস আমাকে যতটুকু দুঃখ না দিয়েছে, কবিতাকে যতটুকু কষ্ট না দিয়েছে, তার চেয়ে অনেক বেশি আমাকে অবাক করে দিয়েছে। কি হলো, চুপ করে আছিস কেন? এখন কিছু বল। যাও, কবিতার কাছে যাও। কাঁদিয়ে এসেছো, এবার আদর করে চোখের পানি মুছে দাও। যাও। সরি, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কোনোদিন হবে না। বললাম তো সরি।
ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, সোনার পালঙ্কে চাঁদিনী রাতে আরামে শুয়ে রবে। আমাকে বিয়ে কি করবে? দেব পাঁচতলা বাড়ি, দেব যে ঝকঝকা লাল একটা গাড়ি। লন্ডনে দুজন বেড়াতে যাব, সিঙ্গাপুরে গিয়ে মার্কেটিং করব। ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, সোনার পালঙ্কে চাঁদিনী রাতে আরামে শুয়ে রবে। আমাকে বিয়ে কি করবে? বলো না, বিয়ে কি করবে? ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, ফুলতোলা বালিশ দেব, ফুলতোলা তোষক দেব, সোনার পালঙ্কে চাঁদিনী রাতে আরামে শুয়ে রবে। আমাকে বিয়ে কি করবে? বলো না, বিয়ে কি করবে? ভালোবেসে যাবো, পাশে রব। এই কি দেখছো? দেখছি না, ভাবছি। কবিতা, আমাদের সবার মন যদি এরকম সাগরের মতো বড় হতো, কি হতো? কি হতো এত কিছু বলতে পারবো না, শুধু বলতে পারবো রবি ভাইকে নিয়ে তুমি আমাকে যে ভুল বুঝেছিলে, এই ভুল বোঝার মানসিকতা তোমার মাঝে জন্ম নিত না। কথা জিজ্ঞেস করার সাথে সাথেই চান্সটা নিয়ে নিলে। বাঙালির স্বভাব, সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। তাহলে এই নির্জন সাগর পাড়ে আমিও সুযোগের সদ্ব্যবহার করি। কিসের সুযোগ দেখতে চাও? খোশামদেদ, খোশামদেদ। বসেন বসেন। আপনার কথা খান সাহেব আমার টেলিফোনে সব জানাইছে। অঙ্কন কি খাইবেন? দেশি বিদেশি সব ব্যবস্থা আছে। আমার একটা বদ অভ্যাস আছে, কাঁচা মাংস বেশি খাইতে ভালোবাসি। যদি পারো রাত্রে একটা কাঁচা মাংস জোগাড় করো, খাইয়া দেখি এই এলাকার কাঁচা মাংসর স্বাদ কেমন। যখন বলে ফেলছেন তখন তো একটা ব্যবস্থা করতেই হইব। অঙ্কন কোন ধরনের কাঁচা মাংস খাইবেন? এই এলাকাতে অনেক রকম কাঁচা মাংস পাওয়া যায়, একদম মাটির গন্ধ। আর এক রকমের হইলেই চলবো, তবে যার মাংস খাবো ওই জিনিসখানা একটু কচি হইলে ভালো হয়। কোনো চিন্তা করবেন না স্যার, একদম কচি দামুর বাচ্চা খাওয়াবো, বুঝলেন না? যেইটা এখনো বিয়ান দেয় নাই। এই, তুমি ভালো ইঞ্জিন ঠিক করতে পারো? বিশ্বাস করো, একটু ঠিক করে দাও না। তোমার গাড়ি কোথায়? ওয়ে, গাড়ির ইঞ্জিন না তো, আমার বুকের ভিতরের ইঞ্জিনটা একদম স্টার্ট নিচ্ছে না। একটু নেড়ে চেড়ে দেখো না, খাপলাটা কোথায়? এটা আমার কাজ না, ডাক্তারের কাজ। কোনো ডাক্তারের কাছে যাও, ঠিক করে দেবে। তুমি ঠিক করে দাও না প্লিজ। দেখো, কাজের সময় বিরক্ত করো না। তুমি যাবে না বের করে দেবো? ওয়ে, যাচ্ছি বাবা, যাচ্ছি। আমিও দেখে নেব তুমি আমার বুকের ইঞ্জিনটা ঠিক করে দাও কিনা।
পাগল। ঠিক আছে দাদা ভাই, আমরা সব ব্যবস্থা থেকে নতুন ওসি আসছে, তার জন্য ভালো মাল দরকার। দে। বন্ধু, মাল হাজির। শোনো, তোমরা আমার জন্য একটা কাজ করে দিতে পারবে? তোমার মতো সুন্দরীর জন্য একটা কেন 10টা কাজ করতে পারবো। অসভ্য, গায়ে হাত দিচ্ছ কেন? আরে আমরা তো শুধু গায়ে হাত দিচ্ছি, আমরা তোমাকে যার কাছে নিয়ে যাচ্ছি সে তোমাকে আরো কত জায়গায় হাত দেবে। এ দেখছি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম, এখন বুদ্ধি করে পালাতে হবে। আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে টাকা পাওয়া যাবে। আমি না টাকার জন্য সব কিছু করতে পারি। বন্ধু, এ দেখছি লাইনের মাল। ও, এতক্ষণ বুঝতে পারোনি বুঝি? না না। রবি, রবি, প্লিজ রবি, তুমি আমাকে বাঁচাও রবি। গুন্ডার আবার পিছু নিয়েছে রবি। রবি, বুদ্ধিটা খুব ভালো। তা কত টাকা দিয়ে ভাড়া করেছো? এই যে ভাই, দাঁড়িয়ে দেখছো কি? তোমাদের সাথে মারামারি করার সময় আমার হাতে একদম নেই, আমার হাতে অনেক কাজ। রবি প্লিজ, রবি, ওর কি জানেন মায়া নেই? আমাদের সাথে মারামারি করার সাহস এই এলাকার কারো মুখে নেই। আমরা হলাম দাদা ভাইয়ের লোক। দাদা ভাইয়ের লোক? Wait, Ruby, I love you. I love you, Ruby. I love you.
জগৎ ঘুরে আমার মতন পাবে না তুমি এমন আপন অন্তরে আমাকে বিয়োগ ঠাই জনমে জনমে তোমাকে চাই ভালোবাসা ছাড়া আমি এত কিছু চাই না ও আমার মন কিছু বোঝে না তুমি ছাড়া এ জীবন বাঁচে না ও আমার মন কিছু বোঝে না তুমি ছাড়া এ জীবন বাঁচে না তোমার কারণে আমি ধন্য ওগো দিয়েছো নয়নে কত স্বপ্ন তুমি কত স্বপ্ন তুমি যে বাসনা তুমি যে কার ডাকে ছাড়া আমি দেই না ও আমার মন কিছু বোঝে না তুমি ছাড়া এ জীবন বাঁচে না ও আমার মন কিছু বোঝে না তুমি ছাড়া এ জীবন বাঁচে না তোমারই নামেতে আমি অন্ধ যেন আমি অন্ধ বুঝি না প্রেমেতে ভালো মন্দ কোনো ভালো মন্দ অচেনা কখনো হব না তুমি ছাড়া এ জীবন বাঁচে না ও আমার মন কিছু বোঝে না তুমি ছাড়া ঘুরে আমারই মতন পাবে না তুমি এমন আপন করে জনমে জনমে তোমাকে চাই ভালোবাসা ছাড়া আমি এত কিছু চাই না কি করলি? কার এমন সাহস? দাদা ভাইয়ের মুখে দাদা ভাইয়ের ভাইরে মারছিল। এই কথাটা আমার আগে বলস নাই কেন? আমার আগে বলস নাই কেন? বলস নাই কেন? বলস নাই কেন? ওই শালার বাচ্চা নিশ্চয়ই এলাকার নতুন মাল, তাই দাদা ভাইরে চেনে নাই। কি নাম বললা? রবি? আমি তো এক রবি রে নামে চিনি। ও ছিল ঢাকা শহরের 1 নম্বর ক্যাডার। এ আবার কোন রবি? একবার বাস কলে ফালাইয়া পরীক্ষা করি। তাড়াতাড়ি করেন স্যার। থাকে কই? আজিজ মোটরস গ্যারেজে কাজ করে। এই মুহূর্তে কিছু করার দরকার নাই, পরে যা করার আমি করুম। প্রথমে ওরা আমার দেখনের খুব শখ জাগছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া কি হলো ভাইয়া? আসছি। দরজা খোলো ভাইয়া। এই তো খুলছি। ভাইয়া কি রে? চলো বসো। নাও শার্ট প্যান্ট। হ্যাঁ, শার্ট প্যান্ট? এত দামি শার্ট প্যান্ট কার জন্য রে? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, কাল যে তোমার জন্মদিন। আমার জন্মদিন? হ্যাঁ রবি, তোর
জন্মদিন। ভাইয়া, আগামীকাল আমার ভাইয়া জন্ম হয়েছিল। ভাইয়া মারা যাবার পর মা প্রতি বছর একটা কেক নিয়ে মোমবাতি জ্বালিয়ে চোখের পানিতে সেই মোমবাতি নিভিয়ে ভাইয়া জন্মদিন পালন করে। তুমি যখন মাকে মা বলে ডেকেছো, তখন মা চায় আগামীকাল তুমি নতুন শার্ট প্যান্ট পরে মায়ের সামনে কেকটা কাটবে। মা মনে করবে তার হারিয়ে যাওয়া ছেলে আবার তার জীবনে ফিরে এসেছে। থাক বাবা, থাক। রবি, বাবা আমার। স্যার, স্যার গাড়ির কোনো কিছু ঠিক করবেন? রবি কোথায়? রবির আমার খুব দরকার। স্যার, রবি কাজ করে এখানে, কিন্তু থাকে এসআই হাসান সাহেবের বাসায়। কোনো প্রয়োজন হলে ওনার বাসায় যান। আচ্ছা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার ছেলের জন্মদিন। আজ এই দিনটাতে মনে হচ্ছে আমার ছেলে মারা যায়নি, কিছুদিনের জন্য আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল মাত্র। রবি আমাদের সন্তান হয়ে আমাদের জীবনে আবার ফিরে এসেছে। তাই আমার এই খুশির দিনে আমি আরো একটা খুশির সংবাদ ঘোষণা করতে চাই। এই খুশির সংবাদটা হলো, আকাশের সাথে আমার মেয়ে কবিতার বিয়ের দিন ঘোষণা। আকাশ আমার বন্ধুর ছেলে। ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম আকাশের সাথে কবিতার বিয়ে দেব। আজ আমার বন্ধু বেঁচে নেই, কিন্তু আমার ওয়াদার কথা আমি ভুলে যাইনি। এ মাসের 20 তারিখে আকাশের সাথে কবিতার বিয়ের দিন ঘোষণা করছি। বাবা, এখানে আমারও একটা কথা আছে। আমার কথাটা হয়তো সবাইকে অবাক করে দেবে। শুধু আমার বিয়ে হবে না, আরো একটা বিয়ে হবে। সেই বিয়ের পাত্র পাত্রী হলো আমার ভাইয়া রবি এবং রত্না। ওয়ে কিছু কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, এই তো জীবন, সবার জীবন, এই তো জীবন, সবার জীবন, এই তো জীবন।
রাতে রজনী আমি তোমায় নেব চির সাথী করে। মা তুমি ভেবো না, তোমার ছেলে সন্ত্রাসী না। তোকে চেনা চেনা লাগছে। তুই আমার সেই রমজান করি না? তুই আমার সেই রমজান করি না? আমি তো সেই রমজান করি। তোকে মারার জন্য আমি অস্ত্র কিনেছি, তোকে মারার জন্য মিস্টার খান, তোর অবৈধ অস্ত্রে অনেক মানুষ পড়েছে, আজ তুই মরবি তুই। পরে আমার গাড়িতে করে থানায় নিয়ে যা। রাত্রে ওর একটা আমি জম ধোলাই দিব। ধোলাই দাও আর যাই দাও, জানে মারবে না। শুধু মনে রেখো, ওর মুখ দিয়ে ক্যাডার রবির সন্ধান জানতে হবে। এই নাও। পিস্তল এবং টাকা বোঝাই ব্যাগটা আমি সরিয়ে দিয়েছিলাম। ড্রয়ার খোলা কেন? আমি তোমাকে সন্ত্রাসী মনে করিনি। এই পিস্তলটা দেখার পর আমি শুধু একটা কথাই ভেবেছি, যারা তোমার মা বাবা বোনকে খুন করেছিল, নিশ্চয়ই তুমি তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই পিস্তলটা যত্ন করে তুলে রেখেছিলে। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করবো, যাদের উপর তুমি প্রতিশোধ নিতে চাও, বাবার ওই বড় অফিসার নিশ্চয়ই তাদেরই একজন। আমি কিন্তু তোমার চোখ দেখে বুঝেছি, ওই অফিসার যখন তোমার সামনে এসেছিল তখন আমি তোমার দু চোখে প্রতিহিংসা জ্বলতে দেখেছি। ভাইয়া বলো, আমার কথাটা মিথ্যে? না, মোটেও মিথ্যে নয়। তুই যা বলেছিস সত্যি বলেছিস। ওই হলো আমার মা বাবা ছোট বোনের ঘাতক। আমি জানতাম না ওই ঘাতকের সাথে আমার এখানে দেখা হয়ে যাবে। ভাইয়া তোমাকে শুধু একটা কথা বলতে চাই, তুমি কি পারো না তোমার প্রতিহিংসার কথা ভুলে যেতে? আমি বাবা মা তোমাকে আমাদের জীবন থেকে হারাতে চাই না। আমি তোরে আবদার রাখতে পারবো না কবিতা। তুই জানিস না আমার বুকের ভিতরে কি কষ্ট। এই কষ্ট প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার বুকের ভিতর থেকে দূর হবে না কবিতা, দূর হবে না। তাহলে তুমি আমাকে কথা দাও ভাইয়া, আমার বিয়েটা না হওয়া পর্যন্ত তুমি খুন খারাপির মাঝে যাবে না। এই কথাটা অন্তত আমাকে দাও। রবি, রবি তুমি কখনো ক্যাডারদের দেখেছো? আমার না ক্যাডারদের দেখার ভীষণ শখ হয়েছে। এই চলো না থানাতে যাব। জানো রবি, গত রাত্রে একজন ক্যাডার ধরা পড়েছে, পত্রিকাতে ছবি এসেছে। দেখো না, দেখো না ছবিটা। রবি দেখতে কিন্তু মানুষের মতো, অথচ ওরা মানুষ খুন করে। তবে কি তোমার ধারণা ছিল ওরা জানোয়ারের মতো দেখতে? না, ওরাও মানুষ, আমার তোমার মতো মানুষ। ওদের শরীরে পশুর রক্ত নেই, আছে মানুষের। যদি তাই হয় তাহলে ওরা মানুষ হয়ে মানুষ খুন করে কেন? ওরা মানুষ খুন করে না, ওরা মানুষ নামে সেই অমানুষদের খুন করে, যারা ওদের সুন্দর একটা জীবন থেকে টেনে এনে ওদের শরীরে ক্যাডারের সিল লাগিয়ে দেয়। ক্যাডারের তাদের খুন করে। হ্যাঁ, ক্যাডার হয়ে কেউ কখনো জন্ম নেয় না। এই সমাজের কিছু মানুষ, কিছু ভণ্ড নেতা, কিছু রাজনীতিবিদ ক্যাডারদের জন্মদাতা।
এইসব পত্রিকাতে ওদের সম্পর্কে এত খারাপ লেখা হয়, যার কারণে তোমার মতো আরো অনেকের মনে কৌতূহলের জন্ম নেয়। অথচ এই কথাটা কেউ জানে না। এই কথাগুলো পত্রিকাতে যারা লেখায় তারা হলো এই সমাজের মধ্যে সবচেয়ে বড় একজন নাম করা খুনি। কিন্তু কিন্তু ওদের কথা পত্রিকাতে লেখা হয় না, ওদের নামে পুলিশের খাতাতে ডায়েরি হয় না, সন্ত্রাসী হিসাবে পত্রিকাতে ছবি ছাপা হয় না, ছবি ছাপা প্রেমিক হিসাবে। তুমি এত উত্তেজিত হয়ে কথা বলছো কেন? মনে হচ্ছে কথাগুলো আমি তোমাকে বলেছি। মনে হচ্ছে তুমি তুমি তাদেরই একজন। যদি মনে করো তোমার কথাটা মিথ্যে নয়, মনে করো আমি নিজেও একজন ক্যাডার, তাহলে নিশ্চয় তোমার বিশ্বাস হবে না। কারণ কারণ তোমার ধারণা ছিল ক্যাডারদের দেখতে বোধহয় মানুষের মতো নয়, আসলে আসলে ওরা আমারই মতো মানুষ। এখনো সময় আছে, বল রবি কোথায়? নইলে তোরে এমন ভাবে বানাবো একদম বডি বানায় ফেলবো। আইনের পোশাক পরে কি আইনের কথা ভুলে গেছেন? একজন অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু ওই অপরাধীকে থানাতে নিষ্ঠুরভাবে টর্চার করার ক্ষমতা আমাদের নেই। অবাক আর কিছুই না। তুমি কি আমার দুলাভাই? তোমার আমি থাপড়টাই জন্য মারছি, তুমি বুঝলে গেছো আমি তোমার বড় অফিসার। বড় অফিসার এই পরিচয়টা যত বড়, তার চেয়ে অনেক বড় পরিচয় আপনি একজন অপরাধীদের গোলাম। এই বুইড়া, বয়স হয়েছে, ঘরে বৌমাই আছে, খামাখা বেজাল করিস না, যা এখান থেকে। আমার কাজ আমারে করবার দে, যা। আমি যাচ্ছি স্যার, তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে ভুল পথে চলছেন এই পথ থেকে আপনাকে একদিন কেউ বাঁচাতে পারবে না। বাবা, এবার কি তোমরা বুঝতে পেরেছো এই দেশের মূল সমস্যাটা কোথায়? আসলে তোমাদের ডিপার্টমেন্টের কিছু অফিসার অপরাধের সাথে জড়িয়ে গেছে বলেই দেশের সন্ত্রাসী বলো আর ক্যাডারই বলো, ওদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তোমার এই অফিসারের মতো কিছু অফিসার ডিপার্টমেন্ট আছে বলেই প্রতিদিন অন্যায়ের প্রতিবাদ করতে নতুন নতুন সন্ত্রাসী জন্ম দিচ্ছে। এই সিস্টেমটা বন্ধ হওয়া উচিত বাবা, নইলে দেশের সন্ত্রাসী আর ক্যাডারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। যাই হোক, আগামীকাল কবিতার গায়ে হলুদ, এর মধ্যে তুমি আর ঝামেলাতে যেও না। আরেকটা কথা মা, বাবারই অপমানের কথা রবি ভাইয়াকে বলবে না, বললে পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়ে যাবে। তোর কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। কিছু বোঝার দরকার নেই, যা বললাম তাই করো, এর বেশি কিছু জানতে চেও না। আমি ধরছি। হ্যালো, কি বললেন? দাদা ভাইয়ের রাস্তাঘাট থেকে অস্ত্র পাচার হচ্ছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাড়াতাড়ি কর। খান সাহেব বলেছে আজই মালগুলা ঢাকা পাঠাতে হবে। খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না। পজিশন।
স্যার আমি এটা খাই, আমি এটা খাই, আমি যেটা খাই ওইটা লয়ে আয়, যা। স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে, দাদা ভাইকে সাব ইন্সপেক্টর হাসান মাহমুদ ধরে নিয়ে গেছে। এত বয়স তো আর কি আছে, আমার থানায় তো আছে, ভয় নাই, ছেড়ে তুমি যা। বল ওই অস্ত্রগুলো কার? কে ওই অস্ত্রের আসল মালিক? অস্ত্রের আসল মালিকের নাম জানবার না চাইয়া আমারে ছেড়ে দাও। আমারে আটকে রাখলে তোমার অনেক বড় ক্ষতি হইব। এই একজন ক্রিমিনাল হয়ে আমাকে ভয় দেখাতে চাও? আমাকে ভয় দেখাতে চাও? শোনো, আমি কোন আসামিকে টর্চার করি না। তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমাকে টর্চার করতে বাধ্য হব। এই সাব ইন্সপেক্টর, এই থানার অসিত তুমি না আমি? কাকে টর্চারিং করব কাকে করব না সেটা আমি বুঝবো। ওকে যেতে দাও। আপনি কি বলছেন স্যার? এই কানের ভিতরে কি তুলা দিচ্ছ? আর যেতে দাও। অসম্ভব। আইনের পোশাক পরে আপনি ক্রিমিনালকে ছেড়ে দিতে বললেও আমি ছেড়ে দেব না। আমি ওকে কোর্টে চালান করব। যদি পারেন কোর্ট থেকে ওকে ছাড়িয়ে আনবে স্যার। এই একবার একটা থাপড় খায় বোঝো নাই আমি তোমার কোন বাবা? বোঝে নাই স্যার, বোঝে নাই। বুঝাইয়া দেন আপনি ওর কোন বাবা। যাও, আমি থাকতে তোমারে আমার থানায় আটকায় রাখবে এমন মায়ের পোলা এখনো জন্ম নেয় নাই। যাও, পরে তোমার সাথে কথা হইব। যাও। আসসালামু আলাইকুম। বাহ বাবা, এই তো আইনের সত্যিকারের মানুষ। এর জন্য দেশের মানুষ আজ আমাদের ঘৃণা করে, পুলিশকে ঘৃণা করে। ওসি, ঘটনা বেশি সুবিধা মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হচ্ছে ওই সাব ইন্সপেক্টর তোমাকে ছাড়বে না। একটা অঘটন ঘটিয়ে দাও, উপরে জানাজানি হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না। কথা খান মন্দ না, ঠিক আছে। ওই হাসান মাহমুদের মরণ ঘন্টা বাজায় দিতে হয়। এই কাজটা আজ থেকে তুমি গটায় দাও, বাদ বাকি আমি দেখব। যাও। এখানে আইলাম সবাই। পিস্তল পেলে কোথায়? তাহলে কি জেনে নেব আসলে একজন ক্যাডার? তুমি তাহলে এতদিন নিজের পরিচয় গোপন করে আমাদের সাথে প্রতারণা করেছো? একজন অস্ত্রধারী ক্যাডার হয়ে একজন সৎ পুলিশ অফিসারের সন্তান হবার অভিনয় করছো। আপনাদের মতো পুলিশের চোখে আমি ক্যাডার, কিন্তু কেন ক্যাডার হয়েছি? যদি বলে ওই পুলিশ অফিসার শমশেরের জন্য। ওই পুলিশ অফিসার শমশের আমার চোখের সামনে অন্যায় ভাবে আমার বাবা মা ছোট বোনকে গুলি করে মেরেছিল। ওদের মৃত্যু দৃশ্য আপনি দেখেননি, আমি দেখেছি। আমি এর জন্য আইন ছিল। তুমি মনে করো পুলিশ ডিপার্টমেন্টের সবাই এক একজন শমশের? না, এই পুলিশ ডিপার্টমেন্টে মাহমুদের মতো সৎ পুলিশ অফিসারও আছে। তাই বলছি, তুমি পিস্তল আমার হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করার মতো
এখনো সময় আসেনি। আগে শমশেরকে খুন করব, তারপর আত্মসমর্পণ। দাও দাও বলছি, নইলে গুলি বন্ধ হবো। নাজমা, রবি কি গুলি করতে তোমার হাত কাটতে না পারে? কিন্তু রবি আমাকে মা বলে ডেকেছে, তাই মা হয়ে আমি আমার রবিকে মরতে দিতে পারি না। তুমি কি ভেবে দেখেছো আমার স্ত্রী হয়ে একজন ক্যাডারের জন্য আইনের বিরোধিতা করছো? যদি মনে করো অন্যায় করেছি, তাহলে আমাকে গ্রেফতার করো, আমাকে গ্রেফতার করো বাবা। হ্যালো, শমশের বলছি। কি বললে? আমি এখনই আসছি। বাবা চলো চলো বাবা। বাবা 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 রবি তুই বাবা, বাবা না না এখানে থাকলে তুইও মারা যাবে। না বাবা, আমি তোমাকে রেখে যাবো না বাবা। না, তোকে যে বেঁচে থাকতে হবে বাবা। তোর বাবা মা বোনের খুনির উপর প্রতিশোধ দিতে হবে। রবি আমার কসম বাবা, তুই পালা। না তুই পালা বাবা। না বাবা, তুই পালা বাবা বাবা বাবা। রত্না, তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? রত্না, ক্যাডার দেখার তোমার খুব শখ ছিল তাই না? মরণ যুদ্ধে যাবার আগে তোমার সেই শখটা আমি সত্যি করে যাবার জন্য তোমার কাছে এসেছি। কারণ এরপর তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। রবি, এসব তুমি কি বলছো? আমার কথা বুঝতে পারছো না তো? তোমার সামনে দাঁড়িয়ে আছে আজ একজন ক্যাডার। দেখো, মন ভরে দেখে নাও রত্না। তুমি এসব কি বলছো? মিথ্যে বলছি না রত্না, আসলে আমি একজন ক্যাডার। যারা আমাকে ক্যাডারে পরিণত করেছিল, এবার আমি তাদেরকে খুন করার জন্য মরণ যুদ্ধে যাব। রত্না, রত্না, তুমি আমাকে ভুলে যাও।
তোমার জীবনটা নষ্ট করার কোনো অধিকার আমার নেই। তুমি নতুন করে বাঁচতে শেখো রত্না। যে কথাটা তুমি আমাকে বললে, আমি যদি তার উল্টোটা তোমাকে বলি, সেটা কি ভুল হবে? নতুন করে তুমি বাঁচতে পারো না? ভুলে যেতে পারো না তুমি একজন ক্যাডার? মনে করতে পারো না তোমার জীবনের সঙ্গে আরেকটি মেয়ের জীবন জড়িয়ে আছে, যে মেয়েটি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, নতুন একটা ভালোবাসার পৃথিবী তৈরি করতে চেয়েছে? না রত্না, স্বপ্ন আমার জন্য নয়, নতুন কোন পৃথিবীও আমার জন্য নয়। আমার রাস্তাতে আমি শুধু একা, শুধু একা। দাঁড়াও রবি, তুমি বলেছিলে ক্যাডাররাও মানুষ, ক্যাডারদের শরীরে মানুষেরই রক্ত। মিথ্যে বলেছিলে রবি, মিথ্যে বলেছিলে। ক্যাডাররাও যদি মানুষ হয়, তাদের শরীরে যদি মানুষেরই রক্ত থাকে, তাহলে মানুষ কখনো জীবনের আশা ভালোবাসাকে ভুলে যেতে পারে না। মানুষ কখনো সুন্দরের দিকে না তাকিয়ে অসুন্দরের রাস্তা পথ চলতে পারে না। তুমি যদি মানুষ হও, তাহলে বলবো তুমি আমার ভালোবাসার দাম দেবার জন্য তুমি ফিরে আসবে। আর যদি মানুষ না হও, তাহলে তোমার কথা মিথ্যে। ক্যানাডা মানুষ না, ক্যানাডা মানুষ হতে পারে না, পারে না, পারে না। Don't move! চালাও গুলি, চালাও গুলি। তোমার মতো একজন ক্যাডারের কাছ থেকে এর বেশি তো কিছু আশা করতে পারি না। শুধুমাত্র ভুল করে তোমাকে আমার সন্তানের জায়গায় বসিয়েছিলাম। এত কথা শোনার সময় আমার নেই, পথ ছেড়ে দিন, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। আমি মারা গেলে আমার কোনো পিছুটান নেই, কিন্তু আপনি মারা গেলে আপনার পিছুটান আছে। তুমি কি করে ভাবতে পারলে আমার পিছু টানের জন্য আমি তোমাকে ছেড়ে দেবো? এখনো বলছি, আত্মসমর্পণ করো, আর না হয় আমাকে গুলি করে তোমার পথ পরিষ্কার করে চলে যাও। নিজেরাই গোলাগুলি করে মারা যাও, আর যারা সত্যিকার অপরাধী ওরাই বেঁচে থাক। বাবা সন্তানের বুকে আর সন্তান বাবার বুকে গুলি না চালিয়ে যাও ওই শয়তানদের বুকে গুলি করে আমার কবিতাকে উদ্ধার করে নিয়ে এসো, যারা আমার কবিতাকে তুলে নিয়ে গেছে। নাজমা, মা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি মা, তোমার কবিতা আর আমার ছোট বোনকে তোমার বুকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। এক মায়ের কাছে এক সন্তানের দেয় এটা একটা প্রতিজ্ঞা। আমাকে ছেড়ে দিন। এই তোরা সুন্দরবনের হইনি কয় কি ওরে নাকি ছাইরা দিতে হইব। হরিণী যখন জালে ধরা পড়ে তখন সে চিৎকার করবে, হ্যাঁ, আর এর ফাঁকি কাম ছাইরা দিব। ও জানে না মোটা হরিণের মাংস খেতে আমরা কত ভালোবাসি। আজ তোকে আমরা ছেড়া বেড়া করে দেবো। মোটা হরিণের নাচ দেখতে আমার খুব ভালো লাগে। তুমি খুব রোমান্টিক কথা বলছো গো। নাচ নাচ নাচ। আরো কাছে
কইরা দিমুরে ছেড়া বেড়া কইরা দিমুরে ছেড়া বেড়া কইরা দিমুরে ছেড়া বেড়া কইরা দিমুরে 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 মায়ারে দিমুরে দিমুরে মায়ারে
তোর গুলিতে আমার বাবা মরেছিল, আমার মা মরেছিল, আমার বোন মরেছিল। তোর জন্য আজ আমি ক্যাডারে পরিণত হয়েছি। তাই তোকে শেষ করে দিয়ে আমি আমার ক্যাডার জীবন শেষ করে ফেলবো। রবি, আইন নিজের হাতে তুলে নিও না, ওর বিচার আদালত করবে। আইন ওর বিচার করতে পারবে না। আইনের ফাঁক দিয়ে ওর মতো ক্রিমিনাল ঠিকই বেরিয়ে আসবে। তাই আমি ওকে শেষ করে ফেলবো। না রবি না, আইনকে দুর্বল মনে করো না। এখন আইনের সব লোক নষ্ট হয়ে যায়নি। আমি বলছি ওর বিচার হবে। এই, ওকে অ্যারেস্ট করো। স্যার।
আমি না স্যার। এই তুই না তার বাপ মার খুনের প্রতিশোধ নিবি নে? আরে পারলে প্রতিশোধ নে প্রতিশোধ। তুই প্রতিশোধ নিতে পারবি না। তুই ঠিকই কইছ, আমি আইন ঠিকই বাইরে আসবো, সেই দিন তুই বাঁচবি না। তুই বাঁচবি না, আমি তোর মরণের ঘন্টা বাজায় দেবো। শালার বাচ্চা রে, সত্যি সত্যি আমারই মরণের ঘন্টা বাজায় দিল। এবার আমাকে গ্রেফতার করুন, হয় না আমাকে জেল দেখ, ফাঁসি দেখ, আমার কোনো দুঃখ থাকবে না। রবি, আইন শুধু শাস্তি দিতেই জানে না, মানুষকে ভালো হবারও সুযোগ দেয়। তুমি আদালতের সামনে দাঁড়িয়ে তোমার সব কথা বলবে। আমার বিশ্বাস আদালত কেসটা মানবিক দিক থেকে বিবেচনা করবে। রবি, রবি, কেঁদো না মা, তোমার কাছে আমি আবার ফিরে আসবো। রবি, আমি তোমার জন্য অপেক্ষা করব।